হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আবারও হাজির হয়ে গেছি মর্নিং খাতুন। আজকে হলো প্রতিবন্ধী দিবস। যতটি বাংলাদেশে প্রতিবন্ধী আছে সব জেলাতেই হলো দিবসটা হবে। তাই আমরা ডিসি অফিসে আজকে গেছিলাম। এই যে সবাই প্রতিবন্ধী ভালো গার্জেনরাও এসেছিল। তারপর এখানে ডিসি সাহেব ছিল, সবাই ছবি তুলছিল। তার মাঝে আমি একটু ভিডিও করেছি। সবাই অনেক কথা বলেছে, সেগুলোই আমি শোনাবো। রাজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে 64টি জেলায় এবং 39টি উপজেলায়। এটা সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন এবং টয়লেট চেয়ার এই ধরনের সহায়ক উপকরণগুলো বিনামূল্যে বিতরণ করে থাকি। তো আমাদের এই প্রতিবন্ধী জনসার্বিক মঙ্গল এবং আমাদের এই সমাজটা যেন বৈষম্যমূলক এবং সুশাসন, ন্যায্যতা এবং সমতা এই ধরনের সকলেই এই ধরনের প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিনিধিবৃন্দ, আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি আসলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমি দেখেছি 1990 সাল আগে কোনো পাঠ্যপুস্তকে অটিস্টিক শিশু বা প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে পাঠ্যসূচিতে কোনো সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু সুখের বিষয়, বর্তমানে বিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে, বিশেষ করে শারীরিক শিক্ষা এই বইটিতে কিন্তু এই অটিস্টিক বেবি, অটিস্টিক শিশুদের, অটিস্টিক বন্ধুদের প্রতি অন্যান্য ছাত্রদের কি দায়িত্ব এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষকের দায়িত্ব কি হবে এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। আমি নিজে একটা সত্যিকার ঘটনা বলি আপনাদেরকে। আমি কিন্তু 1981 সালে নবম শ্রেণীর ছাত্র তখন একজন দৃষ্টি প্রতিবন্ধীর আমি পরীক্ষা দিয়েছিলাম। রাজশাহী যে পরীক্ষা ছিল, আমি ওই ব্রেল পদ্ধতি কিভাবে দেখে দেখে উনি বলে আমি করে লিখি। ওনার নোট আমাকে করে দিতে হয়েছিল। হোস্টেলে থাকতাম, আমি স্কুলে হোস্টেলে থাকতাম। 1985 সালে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, 4 বছর পর উনি আমার গলার স্বর শুনেই বলছে যে চিনে ফেলেছি। আমি থম দেখলাম, তাদের কি ব্রেন সার। 4 বছর পর উনি আমার গলার স্বর শুনে বুঝতে পারছেন। জিয়া হলে আমি ভর্তি পরীক্ষা দিতে সময় ওখানে ছিলাম একটা রুমে। তখন একজন বলে গেলেন যে একটা ছেলে আছে এখানে। আমি বললাম যে সালাম ভাই এখানে থাকে, আমাকে নিয়ে গেল। আমি তো অদ্ভুত আমি একটা ফিলিংস পেলাম। উনি আমাকে অনেক কৃতজ্ঞতা জানালেন, ধন্যবাদ জানালেন। আমি সরকার বুঝতে পেরেছে, একটুকে বললেন প্রতিবন্ধী জেলা কর্মকর্তা, যে সমাজের এই বিরাট অংশকে বাদ দিয়ে কিন্তু সমাজ উন্নয়ন কল্পনা করা যায় না। আমি ওনার সাথে একমত। এবং গভর্নমেন্ট বুঝতে পেরেছে বলেই আজকে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে সরকার, সাথে সাথে ভাতাও আছে। একটু আগে একজন হাফেজ সাহেব অন্ধ প্রতিবন্ধী বললেন, যেটা আমাদের কাছে এই দান, এটা আমাদের যেন লজ্জাকর। আমরা চাই না যে আমাদেরকে দান গ্রহণ করতে। আমি ওনার সাথে একমত হলেও আমি পাচ্ছি না। এটা তো আল্লাহর পক্ষ থেকে, আপনারা তো নিজে থেকে নিচ্ছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার তো এটা তো সরকার চেষ্টা করছে আপনাদের কাজে লাগানোর জন্য। আমি খুব খুশি হলাম যে আপনি কথাটা সাহস করে বলতে পেরেছেন যে ভাতা দিয়ে গভর্নমেন্ট যদি কিছু ফিডব্যাক না পায়, মনে করি যদি ব্যাক পায় আপনাদের কাছ থেকে, সেটা রাষ্ট্রের কাজে লাগবে, আপনারা সমাজ উন্নয়নের অংশীদার হবে। আমি আরেকটা ঘটনা বলি। আমি স্কুলে যাচ্ছিলাম তখন একদিন ক্লাসে যে দেখি প্রতিবন্ধী কোটায় একজন চান্স পেয়েছে। তো এরকম 2 জন আছে, একজন লটারিতে পেয়েছে, একজন প্রতিবন্ধী কোটায় পেয়েছে। আমি 40 থেকে 36 বিয়ে করতে পারছি না। এরকম 5-6 জন বের করলাম। অনেকে বলে লটারির মাল এগুলো সব, শুধু প্রতিবন্ধী না, আরো অনেকেই পারে না। আর 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চেষ্টা করেন। আমি একটি প্রতিবন্ধীর সম্মান কথা বলছি। আমি ডিবডি প্রতিবন্ধী হয়ে আছি। রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করেছে। যতটুকু পারে আমি চেষ্টা করি প্রতিবন্ধীদেরকে কাজে লাগাবো বা সাহায্যের জন্য আমি চেষ্টা করি। যারা আছেন সবাই আমাকে দেখতে পাচ্ছেন।
এই যে একটি বছর পর আপনাদের যারা চিনেন যারা জানেন আমাকে দয়া করে মেহরবানি করে আমায় ক্ষমা করবেন। আমি হাফিজ মোহাম্মদ আমিনাথ এই বলে আমি শেষ করছি। আমার বক্তব্যের মধ্যে ভুল ভ্রান্তি হলে সারা ক্ষমা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো সারা বাংলাদেশে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে 64টি জেলায় এবং 39টি উপজেলায়। এটা সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন এবং টয়লেট চেয়ার এই ধরনের সহায়ক উপকরণগুলো বিনামূল্যে বিতরণ করে থাকি। তো আমাদের এই প্রতিবন্ধী জনসার্বিক মঙ্গল এবং আমাদের এই সমাজটা যেন বৈষম্যমূলক এবং সুশাসন, ন্যায্যতা এবং সমতা এই ধরনের সকলেই এই ধরনের প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিনিধিবৃন্দ, আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি আসলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমি দেখেছি 1990 সাল আগে কোনো পাঠ্যপুস্তকে অটিস্টিক শিশু বা প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে পাঠ্যসূচিতে কোনো সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু সুখের বিষয়, বর্তমানে বিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে বিশেষ করে শারীরিক শিক্ষা এই বইটিতে কিন্তু এই অটিস্টিক অটিস্টিক শিশুদের, অটিস্টিক বন্ধুদের প্রতি অন্যান্য ছাত্রদের কি দায়িত্ব এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষকের দায়িত্ব কি হবে এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। আমি নিজে একটা সত্যিকার ঘটনা বলি আপনাদেরকে। আমি কিন্তু 1981 সালে নবম শ্রেণীর ছাত্র তখন একজন দৃষ্টি প্রতিবন্ধীর আমি পরীক্ষা দিয়েছিলাম, রাজশাহী কলেজে পরীক্ষা ছিল। আমি ওই ব্রেল পদ্ধতি কীভাবে দেখে দেখে উনি বলে আমি করে লিখি, ওনার নোট আমাকে করে দিতে হয়েছিল। হোস্টেলে থাকতাম, আমি স্কুলে হোস্টেলে থাকতাম। 1985 সালে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, 4 বছর পর উনি আমার গলার স্বর শুনেই বলছে যে চিনে ফেলেছি আমি থম দেখলাম তাদের কি ব্রেন সার। 4 বছর পর উনি আমার গলার স্বর শুনে চুল বুঝতে পারছেন। জিয়া হলে আমি ভর্তি পরীক্ষাতে সময় ওখানে ছিলাম একটা রুমে, তখন একজন বলে গেলেন যে একটা ছেলে আছে এখানে। আমি বললাম যে সালাম ভাই এখানে থাকে, আমাকে নিয়ে গেল। আমি তো অদ্ভুত আমি একটা ফিলিংস পেলাম। উনি আমাকে অনেক কৃতজ্ঞতা জানালেন, ধন্যবাদ জানালেন। আমি সরকার বুঝতে পেরেছে, একটুকে বললেন প্রতিবন্ধী জেলা কর্মকর্তা যে সমাজের এই বিরাট অংশকে বাদ দিয়ে কিন্তু সমাজ উন্নয়ন কল্পনা করা যায় না। আমি ওনার সাথে একমত এবং গভর্নমেন্ট বুঝতে পেরেছে বলেই আজকে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে সরকার, সাথে সাথে ভাতাও আছে। একটু আগে একজন হাফিজ সাহেব অন্ধ প্রতিবন্ধী বললেন যেটা আমাদের কাছে এই দান, এটা আমাদের যেন লজ্জাকর। আমরা চাই না যে আমাদেরকে দান গ্রহণ করতে। আমি ওনার সাথে একমত হলেও আমি পাচ্ছি না। এটা তো আল্লাহর পক্ষ থেকে, আপনারা তো নিজে থেকেই নিচ্ছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার তো এটা তো সরকার চেষ্টা করছে আপনাদের কাজে লাগানোর জন্য। আমি খুব খুশি হলাম যে আপনি কথাটা সাহস করে বলতে পেরেছেন যে ভাতা দিয়ে গভর্নমেন্ট যদি কিছু ফিডব্যাক না পায়, মনে করি যদি ব্যাক পায় আপনাদের কাছ থেকে, সেটা রাষ্ট্রের কাজে লাগবে, আপনারা সমাজ উন্নয়নের অংশীদার হবে। আমি আরেকটা এই ঘটনা বলি। আমি স্কুলে যাচ্ছিলাম যখন, তখন একদিন ক্লাসে দেখি মানে প্রতিবন্ধী কোটায় একজন চান্স পেয়েছে। তো এরকম 2 জন আছে, একজন লটারিতে পেয়েছে, একজন প্রতিবন্ধী কোটায় পেয়েছে। আমি 40 থেকে 36 বিয়ে করতে পারছে না, এরকম 5-6 জন বের করলাম। অনেকে বলে লটারির মাল, এগুলো সব শুধু প্রতিবন্ধী না, আরো অনেকেই পারে না। আমাদের সাহায্য সবসময় পাবেন ইনশাআল্লাহ। জেলা পরিষদ একটা আপনাকে বললেন যে আগে ডিসি স্যারকে ধন্যবাদ, তিনি এই বিষয়টা দেখেছেন। ইনশাআল্লাহ আমিও দেখবো আমার জায়গা থেকে। আর আমার এক ভাই ভাতা বৃদ্ধির বিষয় রয়েছে, এটা আসলে সরকারি বিষয়। আমরা মেসেজ দিব যে যেহেতু আমাদের ইকোনমিক কন্ডিশনস প্লাস ইনফ্লেশনারি সব কিছু চিন্তা করে সরকারও চিন্তা করবে, আমাদের সামাজিক যে প্রোটেকশন যে জায়গাটা আছে অবশ্যই সরকার চিন্তা করবে। আর আমাদের যে ইনপুট দেওয়া আমরা অবশ্যই আমরা ইনপুটটা দিব। আরো কিছু বিষয় এসেছে যে যিনি দাতা সদস্য ইচ্ছুক, আমি বলবো সমাজ সেবা যারা আছেন এই রিলেটেড কাজ করেন আপনারা করতে পারেন, দ্যাটস এ গুড আইডিয়া।
who are interested to join as a donate, they can donate this one. কোনো সমস্যা নাই, আপনারা ইয়ে করতে পারেন, এটা গুড আইডিয়া। আরেকটা জিনিস বলছেন যেটা আমি সবসময় বলি, এটা শুধু প্রতিবন্ধী না, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোনো বেনিফিশিয়ারি এবং আলটিমেট বেনিফিশিয়ারির কাছে যাবে ইনশাআল্লাহ, আমি এটা নিশ্চিত করব। এটা আমার শুধু প্রতিবন্ধী ভাতা না, এটা নিয়ে যদি কোনো বিষয় আসে, আমার ইউনো মহোদয় আছেন, তারাও সবসময় আছে, আমার সমাজসেবা ম্যাডাম আছেন, ওনারা আছেন। আমি মনে করি এই জিনিসটা চিন্তা করবেন যে যিনি বেনিফিশিয়ারি, সেটা বিধবা ভাতা হতে পারে, বয়স্ক ভাতা হতে পারে, এতে কোনো ইয়ে করা যাবে না। একটা কম্বল থেকে শুরু করে আমাদের পক্ষে অনেক সময় আমরা তথ্য পাই না, তথ্য না পাওয়ার কারণে আমরা অনেক সময় আমরা ইয়ে নিতে পারি না। কিন্তু আমি আমার জায়গা থেকে চিন্তা আপনাদের কথা দিচ্ছি। এখানে 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2025 উপলক্ষে আজকের প্রতিপাদ্য বিষয় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, এবং সম্মানিত সমাজসেবা অফিসার এবং প্রতিবন্ধী স্যার আর কি, প্রতিবন্ধিতা বিষয়ক মোহাম্মদ শরীয়তুল্লাহ স্যার এবং আমার শ্রদ্ধেয় অন্যান্য স্যারেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আজকে যাদের জন্য এই আয়োজন, তাদের আমাদের প্রতিবন্ধী বাচ্চারা আর কি, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভ সকাল। তো আসলে যে কোনো দিবস পালনের উদ্দেশ্য হলো যে আমরা যাতে সেই দিনটিকে ভালোভাবে তাদের বিষয়ে সচেতন হয়ে এবং তাদের সম্মানজনক জীবন জীবিকা নির্বাহে এবং তাদের পথ চলা সহজ হয় এবং তাদেরকে যে সম্মানজনক জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। আসল সেটা হলো যে এটা কিছুটা চার্জ দেওয়ার মতো, একটা ব্যাটারিতে চার্জ দিলে যেমন চার্জের প্রয়োজন হয়, আসলে এই দিবসগুলো পালনের যদি আমরা অন্তর্নিহিত ভাব অনুভব করে থাকি তাহলে ঠিক তেমনটাই। আজকে আমি শহীদ বাংলাদেশ গুথি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা 2013 সাল থেকে চলে আসছে। এখানে এনডিডি, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, মানে আমরা প্রধানত আমাদের বিদ্যালয়ে আপনার অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোম, সেরেব্রাল পালসি, এই 4 ধরনের প্রতিবন্ধিতা নিয়ে কাজ করি। সাথে কিছু শারীরিক প্রতিবন্ধী রয়েছে। তো প্রকৃতপক্ষে আসলে স্কুল হলো এনডিডি, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা কাজ করি। এখানে অনেক ধরনের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং তার বাইরে থেকে উপজেলা থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে। তো মূলত তাদেরকে যে বিষয়গুলো আমরা এতদিন কাজ করে পাচ্ছি, সেটা হলো যে আসলে তাদেরকে আরেকটু যদি সহযোগিতা পাই তাহলে তারা হয়তো আরেকটু সামনে এগিয়ে যেতে পারবে। বিশেষ করে প্রতিটা প্রতিবন্ধকতা তো রয়েছে। আমার সবসময় একটা জিনিস মনে হয়েছে যে সেই আদি যুগে যে শুনেছি মেয়েদের পড়ালেখা করাটা খুব কষ্টকর ছিল। আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের এই পড়াশোনার স্কুলটা এটা একটা এরকম প্রতিবন্ধকতার শিকার। বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব মায়েরা আসে, তাদের এত কষ্ট লাগে যে ভর্তি হতে এসে তাদের চোখের পানি দেখতে হয়। এবং তাদেরকে নিয়ে আমি প্রতি মাসে বা 15 দিন পর আমি কাউন্সিলিং করি যে আসলে এই প্রতিবন্ধকতা গুলো দূর করার জন্য অবশ্যই মানে মাকে সচেতন হতে হবে। এবং সেটা চ্যালেঞ্জিং মাদারও বলে আসলে এই প্রতিবন্ধী বাচ্চাদের মায়েদেরকে, এরা যদি এরকম মানে না জানে, এবং এই উদ্দেশ্যে আমরা প্রতিটা মাকে সদস্য হিসেবে স্কুলের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকি। এবং মায়েরা যে কষ্টের শিকার হয়, মানে খুবই, এটা আমাদের সমাজের জন্য খুবই কষ্টকর। যদিও বর্তমানে অনেক মানুষ সচেতন, তারপরে আমরা আশানুরূপ ওই জায়গায় পৌঁছতে পারি নাই। তো যাই হোক, আমরা আশা করি যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই স্কুল অনেক দূর এগিয়ে যাবে এবং আশানুরূপ একটা জায়গায় পৌঁছাতে পারবে। এখানে একটা ভালো খবর হলো যে চাঁপাইনবাবগঞ্জে আমরা এইসব বাচ্চাদের যারা অবহেলিত অবস্থায় পড়েছিল বাসায়, তাদের নিয়ে আমরা 2022 সালে স্কাউট দল গঠন করতে পেরেছি। এবং পুরো বাংলাদেশের যে 13টি দল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা শহরে জাম্বুরিতে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আমাদের মিশপুর থেকে 2টা দল অংশগ্রহণ করেছিল। আরেকটা বিষয়, এটার ভালো ফলাফলের রেজাল্ট 2024 সালে আমাদের চাঁপাইনবাবগঞ্জে সাবজেক্টার অলিম্পিক্স থেকে ওপেন করে গেছে, সাবজেক্টার অধীনে অন্তর্ভুক্ত আর কি আমাদের চাঁপাইনবাবগঞ্জ।
তো এসব মিলিয়ে আশা করি যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু কষ্টের বিষয় হলো যে জেলা প্রশাসন থেকে শুরু করে গত যে স্যারেরা চলে গেছে, আসলে ওনাদের সহযোগিতা আমাদের যথেষ্ট ছিল, ইউনো স্যারের সহযোগিতা ছিল, সবার সহযোগিতা আমি পেয়েছি। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ধনী জেলা, এতগুলো অনেক ধনী ধনী মানুষ আছে, তারা যদি একটু মনে হয় ভেবে দেখে তাহলে হয়তো আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। এই জায়গাটা আসলে খুব কষ্টকর। আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে আর কি, বউ। তো যাই হোক, আমরা তেমন স্কুল পরিচালনার মতো এতটা হয়তো ক্ষমতা নেই, তবে মন মানসিকতা আছে। এই মানবিক দৃষ্টিকোণ থেকে 2013 সাল থেকে দেখেন যে আমি সম্পূর্ণ বিনা বেতনে নিজের খরচে প্রায় 1 যুগ পার হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এই স্কুলটা চালিয়ে আসছি। আরেকটা কষ্টের বিষয় যে আমাদের এমন একটা প্রমাণ নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এমন পুরো বাংলাদেশে অনেক প্রতিবন্ধী স্কুল আছে, তবে এই স্কুলের বিষয়ে আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে এমন কোনো দিন নাই যে এই স্কুল বন্ধ থেকেছে, কোনো কারণে অনিয়ম হয়েছে। কোনো অভিভাবক বলতে পারবে না যে এই বিষয়ে পড়াশোনা বা কার্যক্রমের ক্ষেত্রে কোনো অবহেলা আছে স্কুলের পক্ষ থেকে। যাই হোক, আমরা অনেক দূর যাতে স্কুলটা এগিয়ে যেতে পারে সবাই দোয়া রাখবেন, এবং আমরা আশা রাখছি যে আমরা আশানুরূপ জায়গায় নিশ্চয় ওদেরকে পৌঁছে দিতে পারবো, এবং যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর করে আমরা নিশ্চিত তাদের একটা সুন্দর জীবন দিতে পারবো। এই জন্য সবার সারের সহযোগিতা কামনা করছি। এখান থেকে আমি আরেকটু কথা, একটু 2 লাইনের কথা রাত্রে লেখা আমার একটা কবিতা একটু পড়বো, স্যার বেশি সময় নেব না। জি, কবিতাটা আসলে যাই হোক একটা প্রতিবন্ধী ব্যক্তির জীবন কাহিনী আর কি, কষ্টের জীবন নিয়ে লেখা। আমার তো জরিনারা আছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই সমাজে প্রতিবন্ধী নামে, কেউ বলে না, কেউ বা শুনে না, কেউ বা চলে না পায়ে, তাদের জন্য সমাজের সুধীজন রয়েছে কিছু দায়ে। হিংস্র কিছু মানুষ রূপী জানোয়ার লোভ লালসা কামনার জালে আটকে রাখে যাদের, মুখোশ পরা জানোয়ারেরা জিদ ধরে আবার সহায় হবে তাদের। বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, জাগো সমাজের সবাই জাগো, যে যেখানে যে অবস্থানে আছো, মূলোৎপাটন করো সবে এই মানুষ রূপী পশুদের। না হয় মূল্য দিতে হবে একদিন ইহকালে, না হয় পরে। সেই দিন জরিনাদের চাইতেও জ্বলবে আগুন সুস্থ মানুষের বিবেক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে বসে আমি শুনছিলাম, আরও গার্জেনেরা বসে বসে শুনছিলাম। সবাই দোয়া করবেন প্রতিবন্ধীদের জন্য, ইনশাল্লাহ তারা সুস্থ পড়াশুনো করে বড় উপরে যেতে পারে, বড় লেভেলে যেতে পারে তারা। এটাই তাদেরকে দোয়া করি, শুভকামনা করি। এই যে এখানে সবাই বসে আছে, মাশাআল্লাহ তাদেরকে অনেক অনেক সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা বেশি বেশি শেয়ার করো, আর একজন দেখতে পারে, এইভাবে তোমরা বেশি বেশি শেয়ার করো, তোমাদেরকে বারবার বলছি। আর ভালোবাসা মানুষগুলো আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে জানাই, ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত ভিডিও ছিল, সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।